সবার কপালে আর সুখ থাকে না, তাই না? হয়তো তানিশার কপালে ও এই সুখটা নাই। ও হ্যাঁ, আপনাদের আসল বিষয়টা বলি। আজ সকালে কিছু টুকটাক কাজ করছিলাম, চাচাতো বোন বলে কথা। তাছাড়া আপু আমার বড়। আমি অনেক মজা করছিলাম আর কাজ করেছিলাম, কিন্তু হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে বলি, হ্যালো, কে বলছেন? আমি তানভীরের ছোট ভাই বলছি। রনি। তোমাদের আসতে আর কত সময় লাগবে? তানভীর ভাই হলো তানিশা অপুর হবু বর, আর রনি ওনার ছোট ভাই। আমাদের আর কখনো যাওয়া হবে না। আরে রনি, কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের? রাহি ভাই, আপনাকে কিভাবে কথাটা বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আরে কি হয়েছে সেটা তো আগে বলো। আর এইভাবেই বা কান্না করছো কেন আজকে এত সুন্দর একটা দিনে? ভাই, তানিশা আপুর কপালে হয়তো তানভীর ভাই নাই। কান্না করতে করতে বলতেছে মানে? তুমি কি বলতে চাচ্ছ? একটু বুঝিয়ে বলো প্লিজ। তানভীর ভাই আর তানভীর ভাইয়ার কি হয়েছে বলো প্লিজ। ভাইয়া আর এই পৃথিবীতে নেই। কি কি বলছো তুমি এসব রনি? ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো এসব? আমি ঠিকই বলছি। কি করে হলো এসব? আমরা সবাই মিলে আনন্দ করে আসছিলাম, হঠাৎ করে আমাদের গাড়ি ব্রেক ফেল করে, কিন্তু গাড়ি কন্ট্রোল করতে পারেনি, তাই গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। তারপর আমার কিছু মনে নেই। তারপর কি হলো রনি, বলো প্লিজ। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালে। তানভীর ভাইয়ের কি হলো রনি? জ্ঞান ফেরার পরে শুনতে পেলাম ভাইয়ার মাথায় অনেক জোরে আঘাত লাগে, ফলে ভাইয়া নাকি ওখানেই মারা যায়। বলেই রনি কান্না করতে থাকে। আমি রনির কান্না সহ্য করতে পারছি না, তাই আমি রনিকে বললাম, রনি আমি আসছি। তোমরা কোন হসপিটালে আছো? সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে। ওকে, আমি আসতেছি। বলেই ফোনটা কেটে দিলাম। যখন আমি হাসপাতালের উদ্দেশ্যে বের হব তখন চাচা বলল, কোথায় যাস এই সময় রাহি? আমি এসে তোমাদের সব বলছি। এইদিকে বিয়ে বাড়িতে সবাই চিন্তিত হয়ে পড়েছে, বর এখনো আসতেছে না কেন। চাচাকে আর কিছু বলতে না দিয়ে আমি বাইক নিয়ে চলে আসলাম সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে। তারপর রনির কেবিনের দিকে হাঁটতে লাগলাম। কেবিনে গিয়ে রনিকে বললাম, কেমন আছো রনি? তুমি ঠিক আছো তো? ভালো না ভাই। কাঁদিস না ভাই। কান্না ছাড়া আর কিছু নেই আমাদের ভাই। শান্ত হও রনি। তোমার আম্মু আব্বু কোথায়? ভাইয়ের লাশের কাছে, পাশের কেবিনে। রনির কান্না দেখে আমার চোখে পানি চলে আসছে। তারপর কিছুক্ষণ কান্না করলাম। তারপর ভাবলাম আমিও যদি কান্না করতে থাকি এদিকে রনি কান্না করা থামাবে না। তাই আমি রনিকে সান্ত্বনা দিয়ে তানভীর ভাইয়ের লাশের কাছে আসলাম। এসে দেখি সবাই কান্না করতেছে। এ দেখি সবার কান্না দেখে আমি আর শান্ত থাকতে পারলাম না। আমি কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বললাম, আন্টি প্লিজ কান্না করবেন না। আর আঙ্কেল আপনি অন্তত কান্না করা থামান। সবাই একসাথে এভাবে কান্না করতে থাকলে তানভীর ভাইয়ের আত্মা অনেক কষ্ট পাবে। কিভাবে কান্না থামায় বলো বাবা, আমাদের তো সব শেষ হয়ে গেল। আঙ্কেল আপনি এভাবে কাঁদতে থাকলে সবাইকে সান্ত্বনা কে দিবে? কিভাবে শান্ত থাকি? তানভীর যে আমার বড় ছেলে, তাকে নিয়ে কত স্বপ্ন বাবা। আপনারা এভাবে কান্না করলে কি আর তানভীর ভাই ফিরে আসবে? বলেন প্লিজ, সবাই কান্না থামান। এই কথা বলার পর দেখি সবাই কান্না করা থামিয়ে দিল। আমি আবার বললাম, আমার মনে হয় এখানে এভাবে কান্না না করে তানভীর ভাইয়ের দাফন সম্পন্ন করা উচিত। তখন পিছন থেকে রনি বলল, হ্যাঁ, ভাইকে কবরের কাজ সম্পূর্ণ করা উচিত। তখন আঙ্কেল বলল, চলো সবাই। আঙ্কেল আমি কি আপনাদের সাথে যেতে পারি? চলো বাবা। তারপর তানভীর ভাইয়াকে বাড়িতে নিয়ে গিয়ে দাফন করার ব্যবস্থা করা হলো। জানাজার নামাজ আদায় করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফোন হাতে নিয়ে দেখি চাচা অনেকবার ফোন করেছেন, তাই তাড়াতাড়ি করে বাইক নিয়ে চলে আসলাম। বাড়ি পৌঁছাতে দুপুর পেরিয়ে গেল। বাসার ভিতরে ঢুকতে চাচা বলল, এতক্ষণ কইছিলি তুই? বলতো রাহি, আর বরপক্ষের কেউ ফোন ধরছে না কেন? দেখলাম চাচার পিছনে সবাই দাঁড়িয়ে আছে, এমনকি তানিশা আপুও। তাই আমি বললাম, তোমরা সবাই শান্ত হও, আমি সব খুলে বলছি। তাড়াতাড়ি বল, কি বলবি? আসলে তানভীর ভাই, কি হয়েছে? আর কান্না করছিস কেন তুই? আসলে তানভীর ভাই আর আমাদের মাঝে নেই। উনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন।
তারপর আমি সবকিছু খুলে বললাম। এসব শুনে তানিশা আপু রুমের দিকে দৌড়ে গেলেন। বুঝতে পারলাম কিছু একটা হবে। আমিও পিছনে দৌড়ে গেলাম। যেই ভাবা সেই কাজ, যা ভাবছিলাম তাই হলো। জানালা দিয়ে দেখলাম তানিশা আপু সুইসাইড করতে যাচ্ছে। তানিশা আপু গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছে। এখন কি করব বুঝতে পারছিলাম না। সবাই দরজার ধাক্কাধাক্কি করতেছে। এখন কিছু একটা তাড়াতাড়ি করতে হবে, যেভাবে হোক দরজা ভাঙতে হবে। দরজার পাশে গিয়ে সবাইকে বললাম জোরে জোরে লাথি মারার জন্য। আমার কথাই সবাই দরজায় লাথি মারতে থাকে। 5-6টা মারার পর দরজা ভাঙতে সক্ষম হলাম। ভিতরে গিয়ে আপুকে নামিয়ে দিয়ে ঠাস করে গালে বসিয়ে দিলাম। আপু হয়তো এটা কখনো ভাবতে পারিনি আমি আপুকে থাপ্পড় মারবো। আপু থাপ্পড় খেয়ে আমার গায়ে হেলান দিয়ে জ্ঞান হারালো। থাপ্পড়টা মেবি অনেক জোরে লেগেছে, তাই হয়তো জ্ঞান হারিয়েছে। আমি আপুকে নিয়ে নিচে নামালাম। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তারপর আপুর জ্ঞান ফেরার জন্য অনেক চেষ্টা করলাম। আম্মুকে বললাম একটু পানি নিয়ে আসো। আম্মু পানি এনে আপুর চোখে দিলেন। সাথে সাথে আপুর জ্ঞান ফিরে। তখন আমি বললাম, এটা কি আপু, নিজের জীবন এভাবে নষ্ট করে দিতে গেলি? তো কি করব বল, কি নিয়ে বাঁচবো আমি? আমার সব আশাই তো শেষ। তাই বলে কি সুইসাইড করতে যাবি? তো আমার কি বা করার ছিল বল? আমরা আবার তোমার জন্য পাত্র খুঁজবো। আমাকে কে বিয়ে করবে শুনি? যে মেয়ের হবু বর রাস্তায় আসার আগেই মারা যায়, সেই মেয়েকে কে বিয়ে করবে তুই বল? আমি কিছুই জানি না বলে ওখান থেকে চলে আসলাম। এখানে আর বেশিক্ষণ থাকলে হয়তো আমিও কেঁদে দিতাম, তাই সেখান থেকে ছাদে চলে আসলাম। ছাদের এক কোণায় দাঁড়িয়ে রইলাম। আপুর জন্য অনেক কষ্ট হচ্ছে। আমার চোখের কোণায় হাত দিয়ে দেখলাম পানি চলে এসেছে। ছাদে অনেক সময় দাঁড়িয়ে আপুর কথা ভাবতে লাগলাম। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে দেখি আব্বু। আব্বু কিছু বলবা? বলবো। বলো, কি বলবা? তুই আগে আমাকে কথা দে, আমি যা বলবো আমার সে কথাগুলো তুই রাখবি। রাখবো, বলো। আমি বলি কি, তুই তানিশাকে বিয়ে করে নে। কি বলো আব্বু, এটা কিভাবে সম্ভব? তানিশা আমার আপু হয়, তার উপর আমার বড়। আমি জানি তানিশার যদি কিছু হয়ে যায়। আমি জানি না, আমি পারবো না। কিন্তু তুই ভেবে দেখতে পারিস, তোর জন্য হয়তো সে বেঁচে থাকতে পারবে। ঠিক আছে, ভেবে দেখবো। সেখান থেকে আব্বু চলে গেল। আমিও ওখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর চাচু আমাকে বলল, রাহি, আমি একটা কথা বলি। পিছন থেকে কাঁধে হাত দিয়ে বললেন, চাচা বলেন। তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কথা রাখবি। কিন্তু চাচা। কোনো কিন্তু নয়, তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কথা রাখবি। আচ্ছা বলো, তুমি যা বলবে আমি শুনবো। তুই আমার মেয়েকে বিয়ে কর বাবা, আমার মেয়েটার জীবন বাঁচা। কান্না করতে করতে বললেন চাচা। কিন্তু চাচা, তানিশা আপু লাগে, তার উপর আমার বড় হয়। কোনো কিন্তু নয়, আর তানিশা তোর মাত্র 2 বছরে বড়। প্লিজ বাবা, তুই আমার মেয়েকে বিয়ে করে ওর জীবনটা বাঁচা। বল বাবা, বিয়ে করবি? কাঁদতে শুরু করলেন চাচা। ঠিক আছে চাচা, আমি বিয়েতে রাজি আছি। আর এইভাবেই আমার আর তানিশা আপুর বিয়েটা সম্পন্ন হলো। এতক্ষণ যা বললাম সব বিয়ের আগের ঘটনা। দেখছেন কখন থেকে আপনাদের সাথে বকবক করেই যাচ্ছি। আপনাদের আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমার নাম ফয়সাল আহমেদ রাহি, বাবা মায়ের একমাত্র ছেলে। আর আমার ছোট একটা দুষ্টু মিষ্টির বোন আছে। আর মনে হয় আপনাদের কিছু বলার দরকার নেই, কারণ গল্প বললে সব জানতে পারবেন। এখন আর বকবক না করে গল্প ফিরা যাক। কি বলেন আপনারা? আমি ছাদে দাঁড়িয়ে এগুলো ভাবছিলাম। কখন যে চোখে পানি চলে এসেছে নিজেও জানি না। চোখ মুছতেছি, তখন কেউ কাঁধে হাত রাখলো। পিছন তাকিয়ে দেখি আব্বু। আব্বু, ওই সময় এখানে? এখনো ঘুমাওনি কেন? পৃথিবীর একমাত্র খারাপ বাবা হয়তো আমি। নিজের ভাইয়ের মেয়ের জন্য নিজের ছেলের কুরবানি দিলাম। আমি চুপ। তোর সাথে আমি আর ভাই অনেক বড় অন্যায় করে ফেলেছি। এ সময় তোর ঘুরে বেড়ানোর কাজ, বন্ধুদের সাথে সময় কাটানো, পড়াশোনা করার সময়, সেখানে আমরা তোর উপর অনেক বড় একটা দায়িত্ব দিয়ে ফেলেছি। তোর অমত থাকা সত্ত্বেও আমরা তানিশের সাথে তোর বিয়ে দিয়েছি। আমাদের মাফ করে দিস বাবা। কি সব আবল তাবল বলছো আব্বু? তোমার ভালো মনে করছো তাই বিয়ে দিয়েছো, এতে কষ্ট পাবার কি আছে? মেয়েটা কিছু একটা করে ফেলতে পারে, তাই তোর সাথে বিয়ে দিয়েছি। রাগ করিস না বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যা। বাবা, মেয়েটা একা বসে আছে। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম। আমার রুমে দরজা খুলে দেখে আপু কান্না করছে। আমার এখন ঠিক কি করা উচিত বুঝতে পারছি না। আমি কাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। রাহি, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবা? আমি জানি তুই খুব ভালো একটা ছেলে, তোর মতন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।
কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। অবাক হয়ে তাকিয়ে রইলাম অপুর দিকে। তুই জানিস তুই আমার ছোট ভাই, হোক তুই আমার চাচাতো ভাই, কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিছু বললাম না। আমার মনে হয় তুই আমাকে বউ হিসেবে মানিস না। চুপ। তুই আমাকে প্রশ্ন করতে পারিস, আমি যদি স্বামী হিসেবে মানতে না পারি তাহলে বিয়ে করলাম কেন? হ্যাঁ, এটার জবাব দিয়ে দিচ্ছি। তোর সাথে বিয়ে না হলে হয়তো অন্য কারোর সাথে আমার বিয়েটা হতো, কিন্তু সে আমার মনের কষ্টটা বুঝতে পারতো না। আমার মনের অবস্থা শুধু তুই বুঝবি, অন্য কেউ না। আমি এখনো চুপচাপ দাঁড়িয়ে সব শুনছি। জানিস রাহি, আমি পৃথিবীর একমাত্র হতভাগা মেয়ে, সুখ কাছে পেয়েও হারালাম। তুই আমাকে মাফ করে দিস, তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানিস, আমারও খুব ইচ্ছা ছিল সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দিব, আর তোর বিয়েতে অনেক আনন্দ করব, কিন্তু তার হলো না। তুই আমাকে মাফ করে দিস, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারছি না। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। এটুকু বলে বারান্দায় চলে এলাম। এমন কিছু আমার জীবনে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু আমি ভেবেছিলাম আমার সাথে বিয়ে হলে কোনো আফসোস থাকবে না, সবকিছু গুছিয়ে নিতে সমস্যা হবে না। কিন্তু কি ভাবলাম আর কি হলো। আসলে সবার কপালে সুখ থাকে না, আমার কপালেও হয়তো নেই। আজ নিজের উপর খুব রাগ হচ্ছে, কিন্তু কি আর করব। ঘর থেকে বের হয়ে ছাদে চলে এলাম আর নিজে নিজে বলতে লাগলাম, তানভীর ভাই, কেন তুমি চলে গেলে? তোমার জন্য আপু কান্না করছে, হয়তো তোমাকে এই কয়দিনে তোমাকে ভালোবেসে ফেলছে। আর কি বলে জানো ভাই, তোমাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবে না। সত্যি কয়েকদিনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে, এমনকি আমাকেও স্বামী হিসেবে মানতে রাজি না। সত্যি ভাই, তুমি অনেক ভাগ্যবান ছিলে, আপুর মতো বউ পেতে যাচ্ছিলে। কথায় বলে না, সবার কপালে সুখ থাকে না, তেমনি তোমার কপালেও নেই, আমার কপালেও নেই। হায় রে কপাল আমাদের। এসব ভাবতে ভাবতে চোখের কোণায় আবারও হাত দিয়ে দেখি পানি। চোখে পানি মুছে পকেটে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি 2:45 বাজে। তাই আর ছাদে দাঁড়িয়ে না থেকে রুমে চলে এলাম। রুমে এসে দেখি এখনো আপু নাক টেনে টেনে কান্না করছে। কি ব্যাপার আপু, তুমি এখনো ঘুমাওনি? কোথায় গিয়েছিলি? একটু ছাদে গিয়েছিলাম, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। তুই কোথায় ঘুমাবি? সেটা আপনার না জানলেও চলবে, তুমি উপরে ঘুমিয়ে পড়ো, আমি ফ্লোরে শুয়ে পড়ছি। তারপর আর কিছু না বলে নিচে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আপু এখনো কান্না করছে। আর আমি বললাম, হ্যাঁ আপু, তোমার সমস্যাটা কি? এখন কি ঘুমাতে দিবেন না? যা হবার তা তো হয়ে গেছে। ঠিক আছে, তুই ঘুমা। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সকালে কারো কান্নাকাটি আর চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। বের হয়ে দেখলাম তানিশা, আম্মু, আব্বু, আমার ছোট বোন রিয়া ও কান্না করছে। আমি গিয়ে বললাম, আব্বু কি হয়েছে? চুপ। আম্মু কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? চুপ। আপু তুমি অন্তত বলো কি হয়েছে। আসলে দোকানটা কি হয়েছে বলো না। দোকানটাতে আগুন লেগে গেছে আর পুরো দোকান পুড়ে গেছে। কি বলছো এসব? বাবা ঠিক বলেছে। সবার কথা শোনার পর যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর নিজেকে ঠিক রেখে সবাইকে সান্ত্বনা দিতে লাগলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল। তারপর শুরু হলো সংসারে অশান্তি। বাবা বড় মানুষ, ঠিক মতো কাজ করতে পারে না, তাই আর সংসারের কষ্ট দেখতে না পেরে সংসারে হাল ধরতে হলো আমাকে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমার ফ্রেন্ড আফিকুলকে ফোন দিলাম। হ্যালো আফিকুল দোস্ত, আমার সাথে একটু দেখা করতে পারবি? আরে এভাবে বলছিস কেন? কোথায় আসতে হবে সেটা বল। স্কুলের পাশে দোকানটায় আয় না দোস্ত। ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে আয় বলেই ফোনটা কেটে দিলাম আর রেডি হয়ে স্কুলের পাশের দোকানে চলে গেলাম। একটু পরে আফিকুলও চলে এলো। বল দোস্ত, কি বলবি? আসলে দোস্ত, আমার একটা হেল্প লাগবে। তুই এভাবে বলছিস কেন? কি হেল্প লাগবে সেটা তো বল। আসলে দোস্ত, আমার একটা চাকরি লাগবে। কি? তুই চাকরি করবি? আমি চাকরি করব, একটা ব্যবস্থা করে দে না। ব্যবস্থা করব, কিন্তু তুই আমাকে হাসালি। তোর বাবার দোকান থাকতে তুই চাকরি করবি কেন? তাহলে তোকে সব খুলে বলি কেন চাকরি করব। বল। আমি আফিকুলকে সব শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। আমাদের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে রে, তাই আমি চাকরি খুঁজছি। আরে কান্না করিস না দোস্ত, আমি সব ব্যবস্থা করছি। দোস্ত,
ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, তুই বাড়ি যা, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুইও যা। বলেই আমি আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি আম্মু এখনো মাথায় হাত দিয়ে বসে এখনো কান্না করছে। আম্মু, কান্না করো না, কান্না করে আর কি হবে, সব তো শেষ। বাবা জানি, কিন্তু কান্না ছাড়া আর কি করব বল। আর কাঁদতে হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি করবি তুই? পরে বলবো, এখন প্লিজ তুমি কান্না করো না। ঠিক আছে। আম্মুকে সান্ত্বনা দিয়ে রুমে চলে এলাম। এসে দেখি তানিশা আপুও কান্না করছে। তাই আমি বললাম, তুমি কান্না করছো কেন? আমার জন্য তো সব হচ্ছে। তোমার জন্য আমার কি হলো? তোদের এখানে আসার সাথে সাথেই ক্ষতি হয়ে গেল। আমার মনে হয় এতে আপনার কোনো দোষ নেই, এটা আমার কপালের দোষ। এটা তোর কপালের দোষ না, এটা আমার কপালের দোষ। তোমার কপালের দোষ কেমন করে হলো? হ্যাঁ, আমার কপাল খারাপ, কারণ যে মেয়ের বিয়ের দিনে বর মারা যায়, শ্বশুর বাড়ি আসতে না আসতেই ক্ষতি হয়ে যায়, তার কপালে দোষ না তো কার কপালে দোষ? কি বলছেন? আপনার শ্বশুরবাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি তো। কেমন করে হলো তোমার শ্বশুরবাড়ি? কারণ তোর সাথে আমার বিয়ে হয়েছে, তাই এটা আমার শ্বশুর বাড়ি। কি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে? হুম। কি, ওটা বিয়ে? আমার তো মনে হয় না। হয় না কেন? আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর তুমিও আমাকে স্বামী হিসেবে মানো না। কথা বলতে বলতে হঠাৎ আফিকুলের ফোন এসেছে। আফিকুল, বল। খুশির খবর আছে বন্ধু। কি খুশির খবর? দোকানে আয় বলছি। ঠিক আছে, আমি আসছি, তুই একটু অপেক্ষা কর। আমি বের হতে হতে তানিশা আপুকে বললাম, আমি আসি, তোমার সাথে পরে কথা বলবো। কোথায় যাবি এখন? এসে সব বলছি তোমাকে। আমি আর কথা না বলে চলে আসলাম স্কুলে পাশের দোকানে। এসে দেখি আফিকুল আমার জন্য অপেক্ষা করছে। বল দোস্ত, কি খুশির খবর? আমি তো চাকরির ব্যবস্থা করে ফেলেছি দোস্ত। কি, তুই আমার চাকরির ব্যবস্থা করে ফেলেছিস? দোস্ত, তোর জন্য এটুকু করতে পারবো না বল? আমি অনেক খুশি রে, খুব বড় একটা উপকার করেছিস। এখন বল, কি খাবি? কি, তুই আমাকে ঘুষ দিতে চাচ্ছিস? আরে না, তোকে আজকে খুশি হয়ে খাওয়াবো। আরে লাগবে না। প্লিজ দোস্ত, না করিস না। আচ্ছা ঠিক আছে, শুধু চা খাবো। রহিম চাচা, 2টা চা আর বিস্কুট দেন তো। ওকে, দিতেছি বাবা। কিছুক্ষণ ওর সাথে আড্ডা দিলাম, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে সোজা আমার রুমে চলে এলাম। রুমে গিয়ে তানিশা আপুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কি রে, এইভাবে জড়িয়ে ধরে কান্না করছিস কেন? কি হয়েছে? জানেন, আমার চাকরিটা হয়েছে। কি, চাকরি হয়েছে? চাকরি হয়েছে। এখন বলেন কি খাবেন? আইসক্রিম খাওয়াবে? আমি আইসক্রিম খাবো। কিন্তু এই সময় আইসক্রিম কোথায় পাবো? লাগবে না, যা। আরে রাগ করছো কেন? আমি আনছি ওকে। ঠিক আছে। দোকানে গিয়ে আমি আইসক্রিম নিয়ে এলাম। এই নেন আপনার আইসক্রিম। দে তাড়াতাড়ি। আপু আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে শুরু করলো, আর আমি আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি আজব কাণ্ড, এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছেন, আর আমি তাকিয়ে এসব দেখছি। ঠিক তখনই, কি রে, কি দেখছিস? তোমার খাওয়া দেখছি। এত দেখতে হবে না। কেন? তুই খাবি? খেলে নিতে পারিস। না না, লাগবে না, আমি বাচ্চাদের মতো আইসক্রিম খাই না। ওকে, তুই না খেলেও চলবে। তুমি খাও। ঠিক আছে, একটা কথা বলি রাহি। বলো। তুই চাকরিতে জয়েন করবি কবে? 1 মাসের মতো লাগবে। কথা বলতে বলতে হঠাৎ আম্মুর ডাক পড়লো। রাহি, তানিশা, তোরা খেতে আয় তাড়াতাড়ি। ঠিক আছে আম্মু, আমার আসছি। তাড়াতাড়ি আয়। চলেন, আম্মু ডাকছে। চল। দুজন একসাথে খাবার টেবিলে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। আম্মু, তুমিও খাও। আম্মু, তুমিও বসো, একসাথে খাবো। তানিশা আপু বলল। খাচ্ছি। চুটকি, তুইও খা। খাচ্ছি তো। সবার সাথে খাবার খেয়ে আমি রুমে চলে এলাম। এসে একটু শুয়েছিলাম, তখনই আপু রুমে এলো। আপুকে দেখে আমি তাড়াতাড়ি করে নিচে বিছানা করে নিলাম, তারপর শুয়ে পড়লাম। আপুও বিছানায় শুয়ে পড়ল। কি আজব মেয়ে রে বাবা,
স্বামীকে নিচে রেখে তিনি উপরে আরামে ঘুমাচ্ছে। ওই যে সবার কপালে সুখ থাকে না, তেমনি আমার কপালেও বউয়ের সুখ নেই। তাই আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। রাহি বাবা, তাড়াতাড়ি ওঠ, আর ঘুমাতে হবে না। কেন আম্মু? আজকে তানিশাকে নিয়ে যাবি না? কোথায় যাব? কেন, তুই জানিস না? না তো। তানিশা মা তোকে কিছু বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। তানিশা মা, তুমি রাহিকে কিছু বলনি? না আম্মু, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ওকে বলে নিচে আসুন। ঠিক আছে আম্মু, আমরা আসছি। ওকে। ওই, আজকে আমাদের বাড়ি নিয়ে যাবি? আমি কেন নিয়ে যাব? তুমি একা যাও, আমি যেতে পারবো না। না, তুই আমার সাথে যেতে হবে। না, আমি পারবো না। কি, তুই যাবি না? যাব তো। আমি বুঝি না এ কেমন মেয়ে, আমাকে স্বামী হিসেবে মানে না, আবার সবসময় অধিকার ফলাতে আসে। আজাইরা পেঁচাল। কি রে, চুপ করে আছিস কেন? এমনি। ঠিক আছে, এখন রেডি হয়ে আয়। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, নাস্তা করব। ঠিক আছে। ফ্রেশ হয়ে টেবিলে সবার সাথে নাস্তা শুরু করলাম। নাস্তা শেষ করে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। তখন দেখি তানিশা আপু আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? তুই এসে শুয়ে পড়লি কেন? তো কি করব? একটু আগে আমি কি বলছিলাম? কি বলছিলে? আমি আজকে আমাদের বাড়ি যাব বলছিলাম না? যাব তো। তাহলে এইভাবে শুয়ে পড়লি কেন? এমনি। তুমি রেডি হও। ঠিক আছে, তুইও রেডি হয়ে নে। কথা বলতে বলতে হঠাৎ শুনতে পেলাম আমার চাচা চাচি মানে শ্বশুর শাশুড়ি আমাদেরকে নিতে এসেছেন। তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চাচা চাচির কাছে চলে এলাম। আমি তাদেরকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম চাচা চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বাবা ভালো, তুমি? আলহামদুলিল্লাহ চাচি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি আমাকে চাচি না, আম্মু ডাকবা। তুমি আমার ছেলের মতো। ঠিক আছে আম্মু, বলবো। মনে যেন থাকে। ঠিক আছে, আমি একটু আসছি আম্মু। ঠিক আছে বাবা, যাও। এরপর এখানে থেকে রুমে চলে এলাম। এসে তো আমি অবাক। আমি কোনো রকম হাসি আটকে রেখে বললাম, তুমি এটা কি পরেছো? কেন, শাড়ি পরেছি। হাসতেছিস কেন? তোমার এটা শাড়ি পরা হয়েছে নাকি? হয়নি। একদম হয়নি। একদম এভাবে হাসবি না, আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দেই। তুই পারলে পরিয়ে দে। দিচ্ছি। আমি আপুকে শাড়ি পরিয়ে দেওয়া শুরু করলাম। শাড়ি পরিয়ে দিতে দিতে শাড়ি যখন আপুর পেটে গুজে দিব, তখন দেখি আপু চোখ বুজে শরীর বেঁকিয়ে কাঁপতে শুরু করছেন। তাই তাড়াতাড়ি করে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরিয়ে দিয়ে বললাম, আচ্ছা এবার চোখটা খুলুন। আর এইভাবে কাঁপছেন কেন? না মানে এমনি। বলি লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে রুম ত্যাগ করলো। আর আমি বিছানায় শুয়ে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু আবার আসছে। একটা কথা বলি। বলেন। বাইরের কেউ যেন বুঝতে না পারে তুই আমাকে বউ হিসেবে মানিস না, আর আমি স্বামী হিসেবে মানি না। ঠিক আছে, কেউ বুঝতে পারবে না। এবার চল, আম্মু ডাকছে। চলেন। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, যে খেয়েছে সে বুঝেছে কেমন তাদের খাতিরদারি। অতঃপর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সবাই রওনা হলাম। আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, সরি এখনো তো হয়নি, কারণ আপু আমাকে স্বামী হিসেবে মানেন না। যাই হোক, চাচাদের বাড়ি যেতে ৪৫ মিনিটের মতো লাগে। এসব ভাবতে ভাবতে কখন যে শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম, মানে চাচাদের বাড়ি। বারবার শুধু শ্বশুরবাড়ি মনে হয়। গাড়ি থেকে নামতে যাব, তখন দেখি অনেকগুলো মেয়ে এসে দুলাভাই বলে চিল্লাচিল্লি করছে। নামার সাথে সাথেই আমাকে ঘিরে ধরলো। তখন একটা বলে উঠল, তানিশার জামাই তো অনেক কিউট, আমি তো দেখেই প্রেমে পড়ে গেছি।
সবার প্রশংসা শুনে খুবই ভালো লাগছিল। তখনই হুট করে আপু আমার হাত শক্ত করে ধরেছে। দেখ দোস্ত, আমাদের তানিশা 2 দিনে জামাই পাগল হয়ে গেছে। তানিশা আমার হাত ধরে ভিতরে নিয়ে এলো, তারপর সোজা আপুর রুমে নিয়ে গেল আর রাগে লুচির মতো ফুলতে লাগলো। তখন বলে উঠলো, আপু ওখানে অনেক আনন্দ পাচ্ছিলি তাই না? তা তো একটু শালি বলে কথা। ওদের সাথে আর কথা বলতে দেখলে পা ভেঙে দিব। যা এখন ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গিয়ে সোফায় বসে পড়লাম। তখনই সব শালি আমাকে ঘিরে বসে পড়লো আর একে একে সবাই পরিচয় দিতে থাকে। সবার সাথে কথা বলছিলাম, তখনই আপু সবাইকে সরিয়ে আমার পাশে বসে পড়লো। এটা দেখে সবাই তো অবাক, তার থেকে বেশি অবাক তো আমি হয়েছি। আপু আমার হাত শক্ত করে ধরে সবার সাথে কথা বলতে থাকে। কি আজব রে ভাই, স্বামী হিসেবে মানতে তো রাজি না, তার উপর এমন অবস্থা। যাই হোক, সবার সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আপুর রুমে এসে চাদর বিছিয়ে নিচে শুয়ে পড়লাম। তখনই আপু বলে উঠল, রাহে তোকে নিচে শুতে হবে না। কেন? আমি নিচে ঘুমাই, তুই উপরে ঘুমা। লাগবে না, আমি নিচে ঘুমাতে পারবো। তোকে যা বলছি তাই কর, বেশি কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে উপরে শুয়ে পড়লাম। সকালে কানের কাছে নিঃশ্বাসের শব্দ আসতেছে। চোখ খুলে তো আমি অবাক, কত সুন্দর করে আপু আমাকে জড়িয়ে ধরেছে আর আমার ঠোঁটের একেবারে কাছে আপুর ঠোঁট। এসব দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আপুর ঠোঁট আমার ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ পর আপু চমকে ওঠে। তারপর আপু আমাকে ছাড়িয়ে নিয়ে বলল, সরি, আসলে রাতে বৃষ্টির সময় ভয় করছিল, তাই এসে শুয়েছিলাম। একথা বলে আপু লজ্জা পেয়ে ফ্রেশ হতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কি মেয়েকে আল্লাহ আমার কপালে দিয়েছে। তখনই আপু বাথরুমে থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। আমি শুয়ে দেখছি আপু ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করছে। আমি শুধু আপুকে দেখছি। আসলে যত দেখছি ততই আপুর প্রতি কেমন একটা ফিলিংস হচ্ছে। আপুর প্রতি ফিলিংস হচ্ছে হোক, আপু আমাকে স্বামী না মানালো। আসলে আপুকে এই মুহূর্তে যেই ছেলে দেখতো পুরাই পাগল হয়ে যেত, এত সুন্দর লাগছে আপুকে। ঠিক তখনই আপু আমার দিকে এগিয়ে আসছে আর আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি। কি আর কত ঘুমাবি, ওঠ। চুপ করে রইলাম। কিরে, শুনতে পাচ্ছিস না? কি বলো? ফ্রেশ হয়ে আয়, নাস্তা করতে হবে, যা। যাচ্ছি, তুমি যাও। আমি বসে আছি, তুই ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে এসে দেখি আপু এখনো বসে আছে। তখন আমি বললাম, চলেন। চল। রুমে থেকে বের হব তখনই আপু আমাকে শক্ত করে হাত চেপে ধরে নিয়ে গেল। আমি কিছু বুঝলাম না। এসব দেখে সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, মনে হয় আমরা এলিয়েন। সবার কাছে যেতেই দেখি সবাই মুচকি মুচকি হাসছে। এসব দেখে আমার খুব লজ্জা লাগতে শুরু করলো আর নিজেকে জোকার মনে হচ্ছে, কিন্তু কি আর করার। মাথা নিচু করে টেবিলে বসে পড়লাম। তারপর শুরু হলো জামাই আদর। জীবনে প্রথম জামাই আদর পাচ্ছি। সবাই ওঠার পর ওঠা খাওয়াচ্ছে আর আমি বলির পাঠার মতো খেয়ে যাচ্ছি। কোনো রকম জামাই আদর খেয়ে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। শরীর আর নড়াতে পারছি না। আপনাদের একটা কথা বলি, সবাই বিয়ের পর শ্বশুর বাড়ি যদি যান তাহলে তার 1 মাস আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে যাবেন, তা না হলে আমার মতো অবস্থা হবে। এবার বলতে পারেন, যদি 1 মাস আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেই তাহলে আমরা তো মরে যাব। এইটার উত্তর খুব সোজা, খিদা যখন লাগবে তখন অল্প খেয়ে নিবেন। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমার বিয়ে আমি খাবো না? উত্তর খুব সোজা, না খেয়ে রোজা রাখবেন। যাই হোক, সাবধানে শ্বশুর বাড়ি যাবেন। তখন আপু রুমে আসলো, এসে আমাকে বলতে লাগলো, কিরে, জামাই আদর কেমন হলো? হার জামাই আদর, তুমি আমাকে স্বামী হিসেবে মানো না, তাহলে এটা জামাই আদর কিভাবে হলো? বেশি কথা বলিস কেন? কোথায় বেশি কথা বললাম? কথা শেষ না হতেই আপু চলে গেল। তখন রুমে শালিকাদের আগমন। দুলাভাই কি করেন? ওই তো দেখতে পাচ্ছ কি করছি। দেখছি। আচ্ছা দুলাভাই, আপনি নাকি গল্প লিখেন? কে বলছে? দেখলাম, এবার একটা গল্প শোনাতে হবে। বলেই সবাই চিল্লাচিল্লি শুরু করলো। কি আর করার, এখন তো শোনাতে হবে। আচ্ছা, তোমাদের একটা কবিতা শোনাই। বলেন। কবিতার নাম শালা আমি তো অবাক।
নিশি রাতে জেগে দেখি গাছের ডালে কাক, শালা আমি তো অবাক। চোর ঢুকেছে ঘরের ভেতর, দরজা ছিল ফাঁক, শালা আমি তো অবাক। মোবাইল নিল, টিভি নিল, রিমোট না হয় থাক, শালা আমি তো অবাক। পাচ্ছে যা নিচ্ছে ভরে, দুই হাতেরই মুঠোয় করে, চোরটা তো আচ্ছা খারাপ, শালা আমি তো অবাক। সব মালামাল বস্তা ভরে চোর পালালো, চুরি করে চারটা চলে যাক, শালা আমি তো অবাক। মধ্যরাতে অন্ধকারে কুত্তা ডাকে জোরে জোরে, শিয়ালরা দেয় হাক, শালা আমি তো অবাক। ভয়ে শরীর শিউরে ওঠে, না জানি আজ কি যে ঘটে, আবার ডাকে কাক, শালা আমি তো অবাক। হয়নি রাতে তেমন কিছু, কোনো ভূতি নেয়নি পিছু, বেঁচে গেছি যাক, শালা আমি তো অবাক। সকালে দেখি পুরো পাড়া চিল্লাচিল্লি করছে তারা, চোরটা নাকি পড়ছে ধরা, চোরের মাথায় টাক, শালা এবার তো আমি পুরাই অবাক। এটা শুনে সবাই হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। এভাবে দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ আমরা বাড়ি ফিরলাম। কথায় বলে না, হাসির পর কান্না আসে, তেমনি শুরু হলো আমাদের সংসারে টানাটানি। দোকান নেই, আব্বু কোনো কাজ করে না, এমনি আমিও কাজ করি না। বলে না, বসে বসে খেলে রাজার রাজত্ব শেষ হয়ে যায়, তেমনি আমাদের জমানো টাকাও শেষ হতে শুরু করলো। সংসারে অনেক টানাটানি, এসব আর ভালো লাগছে না। তাই আফিকুলের কাছে এলাম। দোস্ত, আমার চাকরির কি করলি ভাই? হয়ে গেছে। জয়েন কবে থেকে করতে হবে? কাল 1 থেকে জয়েন করবি। ঠিক আছে, কিন্তু তুই অনেক বড় একটা উপকার করলি ভাই, ধন্যবাদ তোকে। আরে ধন্যবাদ দিতে হবে না, বন্ধু তো বন্ধুর বিপদে আপদে পাশে থাকে। আমার জায়গায় তুই থাকলে কি করতি বল? করতাম। আচ্ছা, তুই পরীক্ষা ফিস দিয়েছিস? আমার হয়তো আর পড়ালেখা হবে না রে। লেখাপড়া ছাড়বি কেন? তো কি করব বল? জানি তোর কাছে টাকা নাই, তাই এই কথা বললি। আরে না। আমি সব জানি, আমার কাছে নাটক করবি না, আমি তোর টাকা দিয়ে দিব। ওকে দোস্ত। আচ্ছা চল, কলেজে গিয়ে সব দিয়ে আসি। না দোস্ত, এ সময় না, তুই গিয়ে আমার টাকাটা জমা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, পরে দেখা হবে। এরপর আফিকুল চলে যায়। মনের মধ্যে একটু শান্তি অনুভব করতে লাগলাম। আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে এলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে একটু ছাদে চলে এলাম। কিছুক্ষণ পর আমার কাঁধে কেউ হাত রাখলো, চেয়ে দেখি আব্বু। আব্বু কিছু বলবা? আসলে কিভাবে যে বলবো। বলো তো। তানিশার রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে বাবা। কত টাকা লাগবে? 6,000 টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, কবে দিতে হবে? কালকের পরের দিন। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে দিব। ঠিক আছে। আব্বু, তুমি এভাবে কান্না করছো কেন? এমনি বাবা। বলেই আব্বু কান্না করতে করতে চলে গেল। আব্বুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিজেও কান্না করে দিলাম। আব্বু চলে যাওয়ার পর কিছুক্ষণ ছাদে রইলাম, তারপর সেখান থেকে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। কাউকে কিছু না বলে অফিসে চলে এলাম। আগে থেকে সবকিছু বলা ছিল, তাই সোজা জয়েন করে ফেললাম। তারপর ম্যানেজার স্যারের কাছে এলাম। আসতে পারি স্যার? আরে রাহি, আসো। স্যার, আমার কাজটা কি জানতে পারি? অবশ্যই। আমার কাজটা কি? তোমার কাজ সেল করা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, প্রতিদিন সকাল 8টায় আসতে হবে, দেরি হলে বেতন থেকে টাকা কাটা যাবে। ঠিক আছে স্যার। বলে একটা গাড়ির সাথে চালক বেরিয়ে পড়লাম। সকালে কিছু খাওয়া হয়নি, তাই এক দোকানে সেল করে চা আর বিস্কুট খেতে লাগলাম। আর বেশি কিছু খেলাম না, কারণ আমার কাছে টাকা নেই। অন্য কিছু খেলে আর দুপুরে কিছু খাওয়া হবে না। সেল করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই। দুপুরের খাবার খেয়ে আবারও সেল করতে লাগলাম। সেল করা শেষ করতে করতে রাত হয়ে গেল। গাড়ি জমা দিতে ফোনের দোকানে চলে এলাম। আমার 2টা ফোন ছিল, তাই একটা বিক্রি করে দিলাম। 10,000 দিয়ে বিক্রি করে দিলাম। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে আব্বুর কাছে এলাম। আব্বু, টাকা। কিসের টাকা বাবা? তোমার মেয়ের রেজিস্ট্রেশনের ফিস। আমি আর কিছু না বলে আব্বুর কাছে টাকা দিয়ে রুমে চলে এলাম। একটু পর আপু মানে তানিশা খাবারের জন্য ডাক দিল। সবার সাথে খাবার খেয়ে ছাদে চলে গেলাম। আজকের চাঁদটা অনেক সুন্দর লাগছে, এসব ভাবছিলাম তখন কেউ কাঁধে হাত দিল। তাকিয়ে দেখি আপু। কিছু বলবে? টাকা তুই দিয়েছিস না? না মানে। তুই দিয়েছিস নাকি সেটা বল।
আমি দিয়েছি। কেন? তুই এত টাকা কোথায় পেলি? আমার ফোনটা বিক্রি করে দিয়েছি। কেন? জানি না। জানি না মানে কি? আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো বলেই সেখান থেকে চলে আসলাম। আর বেশি কথা বললাম না, কথা বললে হয়তো কথা আরো বেড়ে যেত। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে গেল। নামাজের সময় ছিল, তাই নামাজটা আদায় করে নিলাম। সকালে সবার সাথে নাস্তা করতে বসে পড়লাম। হঠাৎ করে তানিশা আপু বলল, আব্বু, আমি একটা কথা বলবো। মা বলো। বলছিলাম কি, রাহি তো একাই চাকরি করে এখন সংসার চালায়, আর তাতে ওর অনেক কষ্ট হয়। আমি বলি কি, আমি যদি একটা চাকরি করি তাহলে ওর কষ্ট একটু কম হতো। এই পরিবারের আর কারো ইনকাম করতে হবে না, আমি এখনো মরে যাইনি, মরে গেলে করো বলে সেখান থেকে রুমে চলে এলাম। আসলে আমি চাই না তানিশা আপু কোনো কাজ করুক। আমি রেডি হয়ে অফিসে চলে এলাম। প্রতিদিনের মতো আজকে একটা চালক নিয়ে বেরিয়ে পড়লাম সেল করতে। সেল করতে করতে দুপুর হয়ে গেল। তখন সাথে থাকা সোহাগ ভাই বললেন, ভাই চলেন কিছু খেয়ে আসি। চলো। দোকানে বসে পাউরুটি খাচ্ছিলাম। সামনে চেয়ে দেখি কেউ আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখি আব্বু ওর ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছে। তাই আমি তাড়াতাড়ি খেয়ে সোহাগ ভাইকে নিয়ে চলে এলাম। তারপর আবার দোকানে সেল করতে লাগলাম। সেল করতে করতে রাত হয়ে গেল। গাড়ি জমা দিয়ে হাঁটছিলাম। পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই, তাই বাধ্য হয়ে হাতের ঘড়িটা বিক্রি করে দিলাম। বাড়ি এসে সোজা রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার টেবিলে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেলাম। ছাদে আসি কারণ আমার মন খারাপ থাকলে ছাদে এসে সময় কাটাই আর চাঁদ দেখতে থাকি। অনেক সময় থাকার পর রুমে আসলাম। খেতা বালিশ নিয়ে নিচে শুতে যাব, তখনই একটা কথা বলতাম। বলেন। তুই উপরে ঘুমা, আমি নিচে ঘুমাই। আমি কাপুরুষ নই। একটা মেয়েকেই নিচে ঘুমাতে দিয়ে আমি উপরে ঘুমাবো, আপনি ঘুমান। আর কথা না বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু গোসল করে আসছে। এটা দেখে তো আমি আপুর উপরে আবারও ক্রাশ খাইছি। ভেজা চুলে আপুকে অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের বলে বোঝাতে পারবো না। আপু আমার দিকে তাকাতেই আমি ঘুমের ভান ধরে রইলাম। তখন আপু বললেন, কি উঠবি না? আর কত ঘুমাবি? সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছেন। উঠছি, তুমি যাও। তারপর আপু চলে যায়। আসলে আপুকে যত দেখছি ততই আপুর প্রতি ফিলিংস হচ্ছে। আমার কপালে হয়তো বউয়ের ভালো